আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের উপরে। তো নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো তোমাদের 15টা অবজেক্টিভ প্রশ্ন থাকে। তো অবজেক্টিভ প্রশ্নের উপরে আমি প্রশ্ন করলাম না, পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর সংক্ষিপ্ত প্রশ্ন কয়টাকে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো 8টা প্রশ্ন থাকবে, এখান থেকে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশে কি কি সুবিধা পাচ্ছে? সামাজিক যোগাযোগে আইসিটি কিভাবে সাহায্য করে? ই-কমার্স ব্যবস্থায় পণ্যের মূল্য পরিশোধের পদ্ধতিগুলো কি কি? উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়াকে ই-গভর্নেন্স কিভাবে সহায়তা করে? তথ্য অধিকার আইন কিভাবে জনগণের করেছে? বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বিএসএ এর কাজ কি? সংক্ষেপে বিএসএ। আর সাইবার বুলিং থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? তোমরা সবাই সাইবার অপরাধ সম্পর্কে খাতায় লিখেছ, বাট সাইবার বুলিং সম্পর্কে আসলে সঠিক উত্তর পাইনি। তো আমি আশা করবো তোমরা এই ক্লাসগুলি দেখার মাধ্যমে ভালোভাবে ধারণা পাবে। তো এটা একটা বড় প্রশ্ন, সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশ কি কি সুবিধা পাচ্ছে। একটা বড় প্রশ্ন আমি তৈরি করে রেখেছি, এটা আমি আলোচনা করব না। যাদের দরকার তারা অবশ্যই এখান থেকে দেখে নেবে। আমি হেডিংগুলো করে যাচ্ছি। ব্যান্ডউইথ বৃদ্ধিতে সহায়তা বা খরচ হ্রাস করে এই পদ্ধতিগুলো। আর ইন্টারনেটের গতিবেগ ও স্থায়িত্ব বাড়ে। ডিজিটাল সেবার ধারণা ও উন্নয়ন সক্ষমতা, জাতীয় ও বৈশ্বিক অর্থনীতিতে অবদান। আর রিডেন্ডেন্সি ও নিরাপত্তা বৃদ্ধি করে। আর সুবিধাও আছে কিছু, অসুবিধা আছে। সুবিধাগুলো আমি বর্ণনা করেছি। ব্যান্ডউইথ রপ্তানি খরচ হ্রাস, ডিজিটাল সেবার প্রসার, উচ্চ গতি ও নির্ভরযোগ্যতা, রাজস্ব ও কর্মসংস্থান, আর রিডেন্ডেন্সি এই নিরাপদ কানেক্টিভিটি ব্যাকআপ অপশন হচ্ছে। এটা নিয়ে আর আলোচনা করবো না। সংক্ষিপ্ত প্রশ্ন, সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ কি কি সুবিধা পাচ্ছে? তো তুমি তোমার উত্তরের মান বন্টন হিসেব করে তুমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশ নিম্নলিখিত সুবিধা পাচ্ছে। 1. উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবা। 2. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি। 3. ইন্টারনেট খরচ হ্রাস। 4. তথ্য আদান প্রদানের নিরাপত্তা ও নিরবচ্ছিন্নতা। 5. ডিজিটাল সেবা, সেটা কি ধরনের? ই-গভর্নেন্স, ই-শিক্ষা, ই-কমার্স সম্প্রসারণ। 6. তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি। এবং 7 হচ্ছে বৈদেশিক মুদ্রা আয় ও সফটওয়্যার রপ্তানিতে সহায়তা করা। তো এখান থেকে তুমি যেহেতু 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নাম্বারের 5 নাম্বার অ্যান্সার হলে সেক্ষেত্রে এরকমের একটা প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব। 2 এর ক্ষেত্রে তুমি এখান থেকে 2 পয়েন্ট দিলেও নাম্বার 2 নাম্বার পেতে সক্ষমতা অর্জন করতে পারে। তো বেশি লিখলে তো ভালোই হয়। এবার 2 নাম্বার প্রশ্ন, সামাজিক যোগাযোগে আইসিটি কিভাবে সাহায্য করে? তো এটা আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিক যোগাযোগ বিভিন্নভাবে সাহায্য করে। 1. দ্রুত ও সহজ যোগাযোগ নিশ্চিত করে, যেমন মেসেজিং অ্যাপ, ইমেল, ভিডিও কল। 2. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য ও মত বিনিময় সহজ করে, এটা হচ্ছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। তারপর 3. দূরবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে সহায়তা করে, ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল মিটিং ইত্যাদি। 4. বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক প্রচার কার্যক্রমে সহায়তা করে, ডিজিটাল ক্যাম্পেইন, অনলাইন ইভেন্ট। আর 5. বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদে সহায়তা করে। তো আমি একটু বর্ণনামূলক ভাবে লিখে দিয়েছি, তুমি এখান থেকে এটুকু সবই অর্জন করবে। দেখা যায় যে পরীক্ষার সময় সবগুলো লিখতে হবে না, এখান থেকে যেটা তোমার ভালো লাগে সেরকম করে পয়েন্ট করবে। পরবর্তী প্রশ্নটি নাম্বার 3, ই-কমার্স ব্যবস্থায় পণ্যের মূল্য পরিশোধের পদ্ধতিগুলো কি কি? ই-কমার্স ব্যবস্থায় মূল্যের প্রধান পদ্ধতিগুলো হলো: 1. মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে মোবাইল থেকে অর্থ পরিশোধ করা যায়। 2. ক্রেডিট ডেবিট কার্ড পেমেন্ট।
ভিসা, মাস্টার কার্ড, হ্যাঁ, তারপরে আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি ব্যাংক কার্ড ব্যবহারে অনলাইন লেনদেন। ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ পরিশোধ। ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পাওয়ার সময় সরাসরি নগদ অর্থ পরিশোধ। ডিজিটাল ওয়ালেট বা গেটওয়ে, যেমন পেপাল, স্ট্রাইপ, এসএসএল কমার্স, সূর্য পে ইত্যাদি মাধ্যমে অর্থ পরিশোধ। ই কমার্সের মূল্য পরিশোধের পদ্ধতিগুলো নিরাপদ, দ্রুত ও গ্রাহক বান্ধব, যা অনলাইন কেনাকাটাকে আরো সহজ করে তোলে। এভাবে সুন্দরভাবে তোমরা পরবর্তীতে লেখার চেষ্টা করবে। এ বছরের প্রশ্ন মান অত ভালো হয়নি, তো আশা করি পরবর্তী পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় অবশ্যই ভালো করার চেষ্টা করবে। এবার 4 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়াকে ই-গভর্নেন্স কিভাবে সহজ করে? তো ই-গভর্নেন্স উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সহজ করে এই নিম্নলিখিতভাবে: অনলাইন আবেদন ও ফি প্রদান, শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে আবেদন ও ভর্তি ফি জমা দিতে পারে। স্বচ্ছ ও স্বয়ংক্রিয় মেধা যাচাই, সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধা তালিকা তৈরি হয়, যা মানবিক ভুল কমায়। ভর্তি প্রক্রিয়ার অগ্রগতি অনলাইনে জানা যায়, আবেদনকারীরা সহজে দেখতে পারে আবেদন গৃহীত হয়েছে কিনা, মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা। ডিজিটাল ডকুমেন্ট যাচাই ও সংরক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট ও যাচাই করা যায়, যা সময় ও কাগজের অপচয় রোধ করে। এসএমএস, ইমেইলের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য প্রদান। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি বা ফলাফল সরাসরি শিক্ষার্থীদের জানানো হয়। এই হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। এবার 5 নম্বর প্রশ্ন, তথ্য অধিকার আইন কিভাবে জনগণের তথ্য প্রাপ্তি সহজ করেছে? তো তথ্য অধিকার আইন 2009 জনগণের তথ্য প্রাপ্তি সহজ করেছে নিম্নভাবে: 1. সরকারি তথ্য জানার আইনি অধিকার নিশ্চিত করেছে, যে কোনো নাগরিক নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি দপ্তর থেকে তথ্য যাচাই করতে পারেন। তথ্য কর্মকর্তার দায়িত্ব নির্ধারণ করেছে, প্রতিটি দপ্তরে নির্ধারিত তথ্য কর্মকর্তা থাকেন, যিনি তথ্য সরবরাহের জন্য দায়ী। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক, সাধারণত 20 কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে হয়। 4. অপ্রয়োজনীয় গোপনীয়তা রোধ করে স্বচ্ছতা নিশ্চিত করেছে, প্রশাসনের জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধে সহায়তা করে। তথ্য না দিলে আপিল করার সুযোগ রেখেছে, নাগরিক চাইলে তথ্য কমিশনের কাছে অভিযোগ বা আপিল করতে পারেন। ফলে তথ্য অধিকার আইন জনগণের তথ্য পাওয়ার পথ উন্মুক্ত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত। 6 নম্বর প্রশ্ন, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স এর কাজ কি? সংক্ষেপে বিএসএ। তো 1, এর কাজ হচ্ছে সফটওয়্যার পাইরেসি প্রতিরোধ ও কপিরাইট সুরক্ষা, লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়, আইনি সফটওয়্যার ব্যবহারে উৎসাহ প্রদান, ব্যক্তি ও প্রতিষ্ঠানে সফটওয়্যারের সঠিক লাইসেন্স ব্যবহারে সচেতনতা সৃষ্টি করে, সফটওয়্যার কোম্পানির স্বার্থ রক্ষা, মাইক্রোসফট, অ্যাডোবি, আইবিএম সহ বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে, নীতিমালা প্রণয়ন ও পরামর্শ প্রদান, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল কপিরাইট সংক্রান্ত আইনের উন্নয়ন সরকারকে সহায়তা করে। এই হচ্ছে আমার বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের কাজ। সাইবার বুলিং থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? সাইবার বুলিং থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। 1, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, নিজের ফোন নম্বর, ঠিকানা, পাসওয়ার্ড, লোকেশন ইত্যাদি অনলাইনে প্রকাশ না করা, অপরিচিতদের সাথে যোগাযোগে সতর্ক থাকা, অচেনা বা সন্দেহজনক লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ এড়িয়ে চলা, বুলিং এর প্রমাণ সংরক্ষণ করা, হুমকি, অপমান বা বিরূপ বার্তার স্ক্রিনশট বা লিংক রেখে দিন, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এগুলো সংরক্ষণে রাখতে হবে। 4, রিপোর্ট ও ব্লক করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদিতে অপব্যবহারকারীদের রিপোর্ট ও ব্লক করে রাখতে হবে। আর 5 নাম্বার হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা, শিক্ষক, অভিভাবক বা আইসিটি সাইবার অপরাধ বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। 6, সাইবার আইন সম্পর্কে সচেতন থাকা, আর এইগুলো সচেতনতা, প্রযুক্তি ব্যবহারে সতর্কতা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণ করে সাইবার বুলিং থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। আর টেম্পোরারি ফাইল কিভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়? তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে গতি কমিয়ে দেয়। হার্ড ড্রাইভে অপ্রয়োজনীয় জায়গা দখল করে, অনেক টেম্প ফাইল জমে গেলে ডিস্ক স্পেস কমে যায়,
ফলে সিস্টেম ধীর গতিতে কাজ করে। সিস্টেম বুট আপ ধীর করে দেয়। বেশি টেম্প ফাইল থাকলে স্টার্টআপে অতিরিক্ত লোড নেয়, ফলে কম্পিউটার ধীরে চালু হয়। অ্যাপ্লিকেশন পারফরমেন্সে প্রভাব ফেলে। টেম্প ফাইলের কারণে অ্যাপ্লিকেশন রান করতে সময় বেশি নেয়। ডিস্ক ফ্র্যাগমেন্টেশন বাড়ায়। টেম্প ফাইল ছড়িয়ে ছিটিয়ে সংরক্ষিত থাকলে হার্ড ড্রাইভ থেকে ডেটা রিড করার সময় বেড়ে যায়। ফলে নিয়মিত টেম্পোরারি ফাইল না মুছলে তা ডিস্ক স্পেস দখল করে, সিস্টেম স্লো করে এবং অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতা কমিয়ে দেয়। তো এই সমাধানগুলো আমরা এভাবে করতে পারি। ডিস্ক ক্লিন আপ এর মাধ্যমে আমরা এগুলো পরিষ্কার করতে পারি। তো এই ছিল আমার 8টা প্রশ্ন। এভাবে তোমরা প্রশ্ন কারেকশন করে নাও। তোমাদের পরীক্ষায় যাদের সমস্যা হয়েছিল, আমি আশা করি বার্ষিক পরীক্ষায় আর সমস্যা থাকবে না। এই সিস্টেম অনুযায়ী তোমরা এভাবে লিখবে। সঠিক পয়েন্টগুলো থাকলে নাম্বার দেওয়া যায়। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার যদি ভুলই হয় তাহলে নাম্বার তো আর আশা করা যায় না। তো এই ছিল আমার আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।